দেখো, ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাউন্সিলিংয়ে নিটে ডকুমেন্টস মেনলি দু জায়গায় লাগে, ঠিক আছে? একটা হচ্ছে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, আর একটা হচ্ছে যখন তুমি অ্যাডমিশন নেবে কলেজে, সেই সময় দুবার ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাকচুয়ালি হয়। তোমরা যদি গোটা স্টেপগুলো না জানো তাহলে আমার আগের ভিডিওটা দেখতে পারো, যেখানে আমি ওয়েস্ট বেঙ্গলের যে নিট কাউন্সিলিং হয়, স্টেট কাউন্সিলিং, সেটার সমস্ত স্টেপগুলো, কী কী স্টেপ আছে না আছে সব ডিটেলসে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে কী কী ডকুমেন্টস লাগে ডিটেলসে। আমি সাথে সাথে যখন আমি ডকুমেন্টসগুলোর কথা বলবো তখন আমার যে ডকুমেন্টসগুলো লেগেছিলো সেগুলোর আমি ছবিও স্ক্রিনে দিয়ে দেবো, ঠিক আছে? স্টেট কোটাতে এখানে তোমার এই যে নোটিশটা আছে, নোটিশটা প্রতি বছরই www.mcc.nic.in-এ দেয় ওদের অফিসিয়াল পোর্টালে। প্রতি বছরই একই নোটিশ থাকে, শুধু ডেটটা চেঞ্জ হয়, ঠিক আছে? তো স্টেট কোটাতে সবার আগে কি লাগবে? সবার আগে লাগবে তোমার ডোমিসাইল সার্টিফিকেট, অবভিয়াসলি। কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটে অ্যাকচুয়ালি সবচেয়ে কনফিউশন হয় ছেলেদের, স্টুডেন্টদের, হচ্ছে যে কোন ডোমিসাইল সার্টিফিকেটটা শ্যুট করবে তাদের জন্য। কারণ ডোমিসাইল সার্টিফিকেট তিন রকমের হয়। ডোমিসাইল সার্টিফিকেটের প্রোফর্মা দিয়ে দেয় ওরা বিভিন্ন রকমের, তিন রকমের প্রোফর্মা দিয়ে দেয়। সেই প্রোফর্মাগুলোও মানে সেই প্রোফর্মাগুলোর ফরম্যাটও দেওয়া থাকে ওই অফিসিয়াল ওয়েবসাইটে। সেগুলো ডাউনলোড করে, প্রিন্ট আউট করে, সেগুলো ফিল আপ করে, সেগুলো অথরাইজড যেখানে লেখা আছে যারা যারা সেগুলোকে সিগনেচার করতে পারবে, সিল করতে পারবে, তাদেরকে দিয়ে সাইন করাতে হয়। তো এখানে দেখো যে প্রোফর্মা A1টা কারা করবে, যে কারা ডাউনলোড করে ফিল আপ করবে, তারাই যারা যেসব ক্যান্ডিডেটসরা ওয়েস্ট বেঙ্গলে 10 বছর ধরে, গত 10 বছর ধরে আছে অন, এই একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেয়, ওই নির্দিষ্ট টাইম অবধি তারা 10 বছর, বিগত 10 বছর ওয়েস্ট বেঙ্গলে রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলেই তাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছে, ওয়েস্ট বেঙ্গল থেকেই। প্রোফর্মা A2টাও সেম, কিন্তু একটু আলাদা। এখানেই লোকে সবচেয়ে বেশি কনফিউজ হয়। সেটা হচ্ছে যে এখানেও কিন্তু 10 বছরের কন্টিনিউয়াসলি ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে, কিন্তু এইচএস পাস করতে হবে রিসেন্ট ইয়ারে, মানে কোনো ড্রপার নয় যারা, তাদের জন্য প্রোফর্মা A2। আর যারা ড্রপার, যারা ফ্রেশার নয়, তাদের জন্য প্রোফর্মা A1টা, ঠিক আছে? আর প্রোফর্মা বিটা হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গলে, যেসব ক্যান্ডিডেটরা ধরো ওয়েস্ট বেঙ্গলের 10 বছর ধরে কন্টিনিউয়াসলি নেই, ধরো অন্য কোথাও থেকে মাধ্যমিক বা এইচএস পাস করেছে বা দুটোই পাস করেছে, তাদের জন্য তো প্রোফর্মা বিটা। কিন্তু তাদের বাবা মা কন্টিনিউয়াসলি 10 বছর থেকে এই পার্মানেন্ট অ্যাড্রেস আছে ওয়েস্ট বেঙ্গলের, লাস্ট 10 বছরের, তারা প্রোফর্মা বিটা করতে পারে। ইন কেস অফ প্রোফর্মা বি আর তোমরা প্রোফর্মা বি ছাড়াও তোমরা ই ডিস্ট্রিক্ট থেকে যেমন জানো যে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল সার্টিফিকেট বের করা যায়। এই ওই ই ডিস্ট্রিক্টের ডোমিসাইল সার্টিফিকেটটাও কিন্তু অ্যাজ এ ডোমিসাইল সার্টিফিকেট তুমি দেখাতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে এই প্রোফর্মা বির ক্ষেত্রে আর ই ডিস্ট্রিক্টের ডোমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে তোমাকে আরও দুটো অরিজিনাল আইডি প্রুফ দেখাতে হবে তোমার বাবা মার, যে তার মধ্যে যেমন ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, যে এই তিনটের মধ্যে যে কোনো দুটো তোমাকে দেখাতে হবে, যেখানে তোমার বাবা মার পার্মানেন্ট অ্যাড্রেস আছে ওয়েস্ট বেঙ্গলের কোথায় আছে সেইটা যেন দেখানো, মানে শো করে সেই আইডি কার্ডটা, ঠিক আছে? তো এই যে এই প্রোফর্মাগুলো কারা কারা সিগনেচার করতে পারবে? প্রোফর্মা A1 আর বিটা সিগনেচার করবে এই যেখানে দেখতে পাচ্ছ এইগুলো, এরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে বিডিও, কমিশনার, ইত্যাদি ইত্যাদি, এখানে সবাই নাম আছে, এগুলো দেখে নিও। আর প্রোফর্মা A2টা করবে তুমি যে এইচএস যেই স্কুল থেকে পাস আউট করেছো সেইখানকার হেড অফ দ্য কলেজ বা হেড অফ দ্য স্কুল বা হেড স্যার, প্রিন্সিপাল, এরা ফিল আপ করবে। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে প্রত্যেকটা অফিসিয়ালের কিন্তু যারা সার্টিফিকেটে সিগনেচার করবে তাদের যেন ফুল নাম, ডেজিগনেশন, পোস্ট, ওই সিলটাতে যেন সব কিছু দেওয়া থাকে, ঠিক আছে? এটা যেন দিয়ে, এটা তুমি যখন সিগনেচার করাবে তখন যেন মনে করবে, মনে করে করিয়ে নেবে। ডোমিসাইল সার্টিফিকেটের ব্যাপারটা তোমরা বুঝে গেছো। নেক্সট যেটা লাগে সেটা হচ্ছে যে কাস্ট যদি তোমাদের কোনো থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেটটা অবভিয়াসলি লাগবে। কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে যারা যেসব কাস্ট সার্টিফিকেট ধরো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা অথরাইজ, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো অথরিটি ইস্যু করেছে, শুধু সেগুলোই হবে। ওবিসি এ আর বি এর ক্ষেত্রে যারা ধরো ক্রিমিলিয়ারের মধ্যে পড়ছে তাদেরকে কিন্তু ওবিসি হিসেবে ধরা হবে না, নন ক্রিমিলিয়ার গুলোকেই শুধু একমাত্র রিজার্ভেশন পাবে।
আর ওই ওবিসি সার্টিফিকেটটাও ইস্যু হতে হবে এই 1/4/2023, দেখবে পরের বছরের নোটিশেও একটা ডেট দিয়ে রাখবে, মানে রিসেন্ট সোজা কথা রিসেন্টলি ইস্যু হতে হবে। যদি রিসেন্টলি ইস্যু না করা থাকে, আগের যদি হয়, তাহলে কী করতে হবে, তোমার যে অথরিটির কাছ থেকে সেই সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছিল, সেই অথরিটির কাছ থেকে, যেমন ধরো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে করেছো বা বিডিও বা এসডিওর কাছ থেকে করেছো, তার কাছ থেকে তোমাকে একটা এই ইনকাম সার্টিফিকেট বের করতে হবে। কেন কি, তুমি তোমার যে ইনকাম এক্সিড করে যায়নি, নন ক্রিমি লেয়ারেই তুমি আছো, সেইটা প্রুফ হিসেবে। নেক্সট ইডব্লিউএস এর ক্ষেত্রেও সেম, ইডব্লিউএস সার্টিফিকেটটা ওই একটা নির্দিষ্ট টাইমের পরের হতে হবে, মানে ইন রিসেন্ট হতে হবে। পিডব্লিউ যদি কারো থাকে, তাহলে সেই স্ট্যাটাসটা ভেরিফাই করবে। এই ক্যান্ডিডেট হ্যাভ টু ভেরিফাই দ্য পিডব্লিউ স্ট্যাটাস ফ্রম মেডিকেল বোর্ড অফ আইপিজিএমআর বা পিজি বা এসএসকেএম, যেগুলো নামে তোমরা জানো। কারো যদি পিডব্লিউ থাকে, কোনো যদি প্রবলেম থাকে, হ্যান্ডিক্যাপ যদি সার্টিফিকেট থাকে, তাহলে সেটারও ভেরিফিকেশন হয়, অনলাইন ভেরিফিকেশন হয় মেডিকেল বোর্ড অফ আইপিজিএমআর কলকাতার তরফ থেকে, ঠিক আছে, বাই দ্য মেডিকেল কাউন্সিলিং কমিটি। এটা একটা নির্দিষ্ট টাইম থাকে, এটাও ওই ওয়েবসাইটে বলে দেওয়া হয়। সেটার মধ্যে যদি তোমরা ভেরিফাই হয়ে যাও, তাহলে তোমরা পিডব্লিউডিটা এটা পেয়ে যাবে। নেক্সট আর যে জিনিসগুলো লাগে, সেগুলো হচ্ছে মার্কশিট, এজের একটা প্রুফ, এজ প্রুফ হিসেবে তুমি তোমার বার্থ সার্টিফিকেটও দিতে পারো, আবার মাধ্যমিক বা এইচএসের অ্যাডমিটেড যেটাতে তোমার ডেট অফ বার্থ দেওয়া আছে, সেটা তুমি দেখাতে পারো। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটার একটা প্রোফার্মা দেখবে ওই কাউন্সিলিংয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে দিয়ে দেয়, সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে সেটাকেও ফিল আপ করে এক ডাক্তারের কাছ থেকে, এমবিবিএস ডাক্তারের কাছ থেকে তোমাকে সিগনেচার করিয়ে আর সিল করিয়ে আনতে হবে, ঠিক আছে। অনলাইন কাউন্সেলিং ফিস বিভিন্ন জেনারেল আর অন্যান্য কোটার জন্য প্রতি বছর দেয়, মেনলি 2000 আর 1500 থাকে। তো সেই ফিস পেমেন্ট করার পর, ফি পেমেন্ট হয়ে গেলে সাকসেসফুলি যে রিসিপ্ট পাবে, সেটা কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখতে হবে। পেমেন্ট যদি সাকসেসফুল হয়ে যায়, তারপর কিন্তু ক্যান্ডিডেট একটা প্রোফাইল লেটার পায়, যেটা কিন্তু ম্যান্ডেটারি, যেটা অরিজিনাল অ্যাকচুয়ালি ওই প্রিন্ট আউটটাই অরিজিনাল। তো সেটা কিন্তু ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে। তাহলে যদি আমি সাম আপ করি ব্যাপারটাকে, তাহলে কি কি ডকুমেন্ট পড়ছে, তোমাকে অরিজিনাল ডকুমেন্টসগুলো, সাথে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি একটা সেট বা দুটো সেট নিয়ে যেতে হবে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশানে, যে কলেজে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান পড়বে। স্টেট কোটার জন্য এই ডকুমেন্টগুলো কিন্তু লাগবে: ক্যান্ডিডেট প্রোফাইল লেটার, পেমেন্ট রিসিপ্ট, ঠিক আছে, তারপর ডোমিসাইল সার্টিফিকেট তো বললাম। আর তারপরে ডোমিসাইল সার্টিফিকেট যদি তোমার বি হয় বা ই ডিস্ট্রিক্ট থেকে হয়, তাহলে কিন্তু তোমার এই যে কোনো দুটো আইডি কার্ড লাগবে। তারপরে কাস্ট সার্টিফিকেট, নিট এর অ্যাডমিট কার্ড, নিটের তোমার র্যাঙ্ক কার্ড, তারপরে পিডব্লিউডি যদি থাকে তাহলে তো সেটা সার্টিফিকেট, এজ প্রুফ, মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট, আর মেডিকেল সার্টিফিকেট, ঠিক আছে। বন্ডটা কিন্তু এখন লাগে না, বন্ডটা লাগে যখন তুমি কলেজে অ্যাডমিশন নেবে তখন। এবার অনেক সময় অনেকে বন্ড আনতে ভুলে যায়, সেক্ষেত্রে কিন্তু বন্ডটা কলেজকে বলে পরেও কিন্তু তুমি অ্যাডমিশন নেওয়ার পরেও একদিন জমা দিয়ে আসলে হয়। বন্ডের ফরম্যাটটাও কিন্তু এই ওয়েবসাইটেই দেওয়া থাকে। তো বন্ডটাও আমি আমার ধরো স্ক্রিনে দেখতে পাচ্ছ হয়তো, এখন আমার যে বন্ডটা ছিল, সেই ফরম্যাট অনুযায়ী অ্যাকচুয়ালি বন্ডটাকে নোটারি পেপারে টাইপ করতে হয়, কিংবা তুমি হাতেও লিখতে পারো, সেটাকে দিয়ে একটা কোনো অ্যাডভোকেটকে দিয়ে সেটা সিগনেচার করিয়ে সেটাকে সিল করিয়ে আনতে হয়, সেটাই হয়ে গেল বন্ড, ঠিক আছে।